দেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের শ্রদ্ধেয় আলোচক সৈয়দ সুলতানুদ্দিন আহমেদ, এম এম আকাশ, কমরেড রাজিবুজ্জামান রতন এবং বিশিষ্ট সাংবাদিক মোস্তফা কামাল ভাই সহ যারা আউটসোর্সিং এর কর্মরত বিভিন্ন ভাই বোনেরা যারা আছেন, আপনাদের সবাইকে আমাদের সংগঠন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমাদের শ্রদ্ধেয় আলোচক আছেন, ওনারাই প্রধানত কথাগুলো বলবেন। ইতিমধ্যে আমাদের যে ভাই বোনেরা এখানে তাদের কথাগুলো তুলে ধরেছেন, এর মাধ্যমে নিশ্চয় আমরা বুঝতে পারছি যে আমাদের এই ভাই বোনরা কতটা অসহায় অবস্থার মধ্যে অথবা কতটা অবহেলিত অবস্থার মধ্যে তারা বসবাস করছে। শুরুতে একটা ধারণা পত্রের মধ্যে তুলে ধরা হয়েছে, সেখানেও কিছু বক্তব্য আপনারা দেখেছেন। আমরা আশা করবো যে আজকে আমাদের সম্মানিত আলোচক বৃন্দ, নেতৃবৃন্দ তারা আছেন, নিশ্চয়ই এই আলোচনা থেকে একটা পথরেখা, একটা গাইডলাইন বেরিয়ে আসবে। আমরা যেটা বলতে চাই যে আমরা শ্রমিক হিসাবে আছি বা কর্মচারী হিসাবে আছি, কিন্তু আমাদের কোনো স্বীকৃতি নেই, আমাদের কোনো মর্যাদা নেই, আমাদের কোনো মূল্যায়ন নেই। এটা খোদ একটা সরকারি প্রতিষ্ঠানের মধ্যেই যারা বসে আইন প্রণয়ন করেন, যারা বসে দেশ পরিচালনা করেন, যারা বিভিন্ন জায়গায় নীতি সুপারিশ করেন, সেখান থেকে এই কর্মকাণ্ডগুলো পরিচালিত হচ্ছে লিখিত আকারে। 24 ঘন্টা কাজ করতে হবে, সার্বক্ষণিক ডিউটি করতে হবে। এটা সরকারি পরিপত্রে এটা যদি উল্লেখ করা থাকে, তাহলে আমার শ্রম দিবস 8 ঘন্টা, সেই 1886 সালের হে মার্কেটের সে আন্দোলনের কথা আমরা এখনো মে দিবস পালন করি, এবং প্রতি বছর আমরা সরকারি দপ্তর থেকে মে দিবস ঘটা করে পালন করা হয়। তাহলে মে দিবস ঘটা করে পালন করার কি তাৎপর্য থাকতে পারে যখন আমি 24 ঘন্টা সার্বক্ষণিক কাজ করার জন্য একটা আমি নোটিশ করে থাকি। ফলে আমার মনে হয় যে এই বিষয়গুলো আমাদের ভাবা দরকার যে কিভাবে আমরা এভাবে চলবো। আমরা হয়তো ভাবতাম যে আউটসোর্সিং করছেন, একটা সময় যে যাদেরকে করা হতো বিভিন্ন ভাবে আমরা দেখেছি যে মাস্টার রোলে নেওয়া হতো, পর্যায়ক্রমে হয়তো একটা সময় তাদেরকে চাকরিটা আত্মীকরণ করা হতো, অনেক আশায় বুক পারত যে একটা সময় তো নিশ্চয়ই তার চাকরিটা আত্মীকরণ হবে। কিন্তু আমরা দেখলাম যে আজকে সেই প্রথা, সেটাকে বাতিল করে দেওয়া হলো। এটা কার স্বার্থে করা হলো? এটা থেকে আমাদের শ্রমিক কর্মচারী এখন উপকৃত হয়েছে? নিশ্চয়ই আমাদের শ্রমিক কর্মচারী উপকৃত হন নাই। উপকৃত হয়েছে একদল ঠিকাদার ব্যবসায়ী আর একদল আমলা কিংবা কোনো বিশেষ রাজনৈতিক কোন দলের হয়তো নেতা কর্মী হতে পারে, তারা সুবিধাপ্রাপ্ত হয়েছে। কারণ টাকা তো সরকার দিচ্ছেন। আমরা একটা হিসাব করে দেখলাম যে প্রায় 12,000 কোটি টাকা তো গভর্নমেন্ট দিচ্ছেন। যদি আমি একদম সর্বনিম্ন তাদের যে ঘোষিত সেটা ধরি, তাহলে 12,000 কোটি টাকা আপনি বরাদ্দ করছেন। তাহলে আপনি এদেরকে যদি আত্মীকরণ করতে চান, তাহলে আপনি এখান থেকে কমিশন, আমি যে টাকাটা আমার পাওয়ার কথা সেখান থেকে আমি কমিশন দিচ্ছি, আবার যে গভর্নমেন্ট টাকা দিচ্ছে তিনিও আবার ওই ইয়াকে কমিশন দিচ্ছেন। তো উভয় পক্ষ থেকে কমিশন তিনি পাচ্ছেন, আবার এখানে ঘুষের কিংবা অনিয়মের লেনদেন হচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে পরিস্থিতিটা? তাহলে এই কথাটা নিয়ে এসে বা আগের যেটা প্রক্রিয়া ছিল সেটা নিয়েও হয়তো আমাদের সমালোচনা ছিল, কিন্তু এই মানুষদের তো একটা চাকরির নিশ্চয়তা কিংবা একটা তার ভবিষ্যৎ বলে একটা জিনিস ছিল। তাহলে আজকে তার ভবিষ্যৎকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়ে একদল লোককে আপনি টাকার পাহাড় করার জন্য কিংবা একটা শোষণের একটা নিগ্রহ ক্ষেত্রে আপনার পরিণত করলেন। ফলে আমরা পরিষ্কার করে বলতে চাই, এটা আমরা সরকারি দপ্তরে বা কোনো দপ্তরে আমরা এটা দেখতে চাই না। ফলে এটা আমরা দেখতে চাই না। আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা নিশ্চয় এখানে আমাদের এই কর্মীদের যে অবদানগুলো আছে, তার আজকে যে আমাদের অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক প্রভাব, সেটা নিয়ে মূলত আমাদের এখানে আলোচকবৃন্দরা আলোচনা করবেন। ফলে সেখানে নিশ্চয়ই সেটা বেরিয়ে আসবে। ফলে আমি মনে করি যে এখানে যেটা আমরা একটু দেখলাম যে আসলে মনে হচ্ছিল যে কি এটাকে আত্মীকরণ করতে গেলে, রাজস্বকরণ করতে গেলে কি করতে হবে। আসলে ব্যাপারটা তো বড় বিষয় নয়। আপনি যে কমিশনটা ওই আউটসোর্সিং প্রতিষ্ঠানকে দিচ্ছেন, সেই কমিশনটা যদি আপনি না দেন আর সামান্য কিছু টাকা যদি আপনি বরাদ্দ করেন, তাহলে কিন্তু আমাদের এই 6 লক্ষ যে কর্মীরা কাজ করছে তাদের সবাইকে কিন্তু রাজস্ব অন্তর্ভুক্ত করা সম্ভব।
এবং এটা পর্যায়ক্রমেই করা সম্ভব, আমরা একদিনে করতে বলছি না। আপনি পর্যায়ক্রমে একটা রোড ম্যাপ নেন যে আমি এই 5 বছর এতজনকে করবো, এই 5 বছর এতজন করবো। এবং এরা হচ্ছে যে কাজ, যে 11টা আপনি নীতিমালা আছে, এখানে যে তাদের যে নীতিমালা আছে সেখানে যে 11টা পদ আছে, সেই 11টা পদের বেশিরভাগটা হচ্ছে একটা টেকনিক্যাল পোস্ট। তার মানে এখানে খুবই দক্ষতার যোগ্যতার প্রশ্ন, কিন্তু এখানে একজন ড্রাইভার কিংবা একজন ইলেকট্রিশিয়ান, একজন এসির কাজ করা কিংবা একজন হাসপাতালে কাজ করা, এর প্রতিটা কাজ হচ্ছে বিশেষ দক্ষতার কাজ, বিশেষ যোগ্যতার কাজ। এই কাজ কিন্তু সাধারণ টাকা দিয়ে কিন্তু পাওয়া যায় না। এটার জন্য কিন্তু তাকে এই দক্ষতা তার তৈরি করতে হয়। তাহলে এরকম একটা দক্ষ জনশক্তিকে, এরকম একটা যুব শক্তিকে আমরা কি করছি, তাদেরকে একটা মানে চরম একটা শোষণের মধ্যে, চরম একটা অনিশ্চয়তার মধ্যে আমরা কিন্তু ফেলে রেখেছি। ফলে আমার মনে হয় যে এই দিকটা আমরা অবশ্যই আমরা শ্রমিক আন্দোলন থেকে দেখছি, এবং আমরা বহু বছর ধরে, আমরা যখন থেকে আমরা এই কথাটা এসছে তখন থেকে, কিন্তু তার আগে থেকেই আমরা ওই যে যখন মাস্টার রোল নিত সেটাও আমরা বিরোধিতা করেছি, আউটসোর্সিং কথা বিলুপ্ত করার জন্য কিন্তু আমরা আন্দোলন করছি। এবং আগামী 10 তারিখ আমি আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের নেতা কর্মীদেরকে আমরা আহ্বান করব, আগামী 10 তারিখ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ জাতীয় প্রেস ক্লাবের দিনব্যাপী কনভেনশন করবে। সেই কনভেনশনের একটা অন্যতম দাবি কিন্তু হচ্ছে এই আউটসোর্সিং কথা বিলুপ্ত করতে হবে। আমি আহ্বান করবো যে আপনারা দিনকে আপনাদের সকল ভাইদেরকে নিয়ে আমাদের শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সেই কনভেনশনে অংশগ্রহণ করে আপনাদের এই বক্তব্য সেখানে আপনারা উপস্থাপন করবেন। ফলে আমি আর কথা বাড়াতে চাই না, আমি যেটা বলতে চাই যে এখানে একদল ঠিকাদারি প্রতিষ্ঠানকে পুষ্ট করার জন্য, একদল ঠিকাদার প্রতিষ্ঠানকে তার মানে একটা পুঁজি সঞ্চয় করার জন্য, তার মুনাফা মানে পাহাড় করার জন্য আমরা কোনোভাবে ব্যবহৃত হতে পারি না। আমার রাষ্ট্রের টাকা সেখানে যেতে পারে না। ফলে আমরা সেই প্রথাটাকে বাতিলের কথা বলছি। এবং সেই ক্ষেত্রে যদি এখানে তাদেরকে যে প্রসেস আছে, পরীক্ষা আছে, ভয় শিথিল করে যে প্রক্রিয়ায় তাদেরকে নেওয়া সম্ভব, আত্মীকরণ করা সম্ভব, সেই প্রক্রিয়াগুলো আপনারা আস্তে আস্তে নিবেন, সেটা আমরা করব। এবং একই সাথে আমি এই কথাটা বলতে চাই, এটা তো আমরা দাবি করছি, কিন্তু আমাদের যে নীতিমালা এখানে আছে কিংবা যে অর্থ মন্ত্রণালয়ের যে পরিপত্র আছে, এটা একটা পরিহাসের ব্যাপার। এই অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র আছে, এখানকার বেতন কাঠামো উল্লেখ করা আছে, তাহলে কিভাবে এর থেকে কম মজুরি দেওয়া হয়? আমি কয়েকদিন আগে আমাদের এক বন্ধু, তিনি একটা ব্যাংকের ম্যানেজার, এজিএম, একটা কৃষি ব্যাংকের, আমি আলাপ করছিলাম হঠাৎ করেই, তো সেই আলাপের প্রেক্ষাপট ধরে সে আমাকে একটা গল্প বললো। সে বললো যে আমি যে ব্যাংকে চাকরি করি, আমার ব্যাংকে যে সিকিউরিটি কাজ করে, আমি বললাম যে সে বারবার উঠে যাচ্ছে। আমি বললাম যে আপনি বেল দিলেই তো আপনার একজন আসে ইয়ে করার জন্য, কারণ সে খুবই বিজি একটা ব্রাঞ্চ, বারবার তাকে উঠতে হচ্ছে ডেস্ক থেকে, তার টেবিল থেকে। তো বললো যে ভাই কি বলবো, আমার আসলে এখানে কোনো অফিস সহকারী নাই যাকে আমি কল করব, আমার সিকিউরিটি একজন আছে, একজন সিকিউরিটি দিয়েছে। তো তারপর বলছে এই সিকিউরিটি কিন্তু সরাসরি সরকারি ভাবে নিয়ে না, এটা ওটা আউটসোর্সের মাধ্যমে। এবং তিনি বললেন যে এই ভদ্রলোক 8,250 টাকা বেতন পান। তিনি আমাকে হিসাব দিচ্ছেন যে আমাদের এই ম্যানেজারদের প্রতিদিন আমাদের লাঞ্চের জন্য বরাদ্দ হচ্ছে, আগে 200 টাকা ছিল, এখন 400 টাকা। তিনি আমাকে হিসাব করে দেখালেন যে 8,500 টাকা 22 দিন সম্ভবত কাজ ইয়ে থাকে, ওয়ার্কিং আওয়ার থাকে, মানে দিন থাকে, তিনি এই টাকাটা পান। বলছে আমি যে টাকা দুপুরে খাওয়ার জন্য প্রতি মাসে পাই, আমার এই অফিসের একজন যে সিকিউরিটি একজন আছেন, সে কিন্তু কোনো টাকা মানে 8,250 টাকা তিনি পান। তিনি আমাকে হিসাব করে দেখাচ্ছেন যে তার মানে তার পার ডে কত টাকা। তো পরে তিনি ওকে জিজ্ঞেস করলো যে তুমি কিভাবে এখানে থাকো, থাকে এই ব্যাংকে, খাওয়া দাওয়া করো কোথায়? বলছে আমি একটা এখানে ম্যাচ ঠিক করেছি, সেই ম্যাচে আমি খাই, 3 বেলা খাওয়ার জন্য আমাকে দিতে হবে 5,500 টাকা। সে 5,500 টাকা, সে বিবাহিত। তো বলছে, উনি আমাকে বলছেন ওই ব্যাংকের যিনি কর্মকর্তা, যে 5,500 টাকা সে খাওয়ার জন্য দেয়, তাহলে আর থাকে কত তার? 2,500 টাকা। তো এই 2,500 টাকা সে ঢাকা শহরে থাকে, তার একটা স্ত্রী আছে, পরিবার আছে, কিভাবে চলে? তো তিনি তো বললেন যে পরে সে কি করছে, সে বলছে যে তোমার এই বাইরে ম্যাচে খাওয়ার দরকার নাই, আমরা একটা ওই ব্যাংকেই রান্না করে খায়। বলছে এটা আমাদের কোনো নিয়ম নাই ব্যাংকে এবার রান্না করার, কিন্তু রান্না করার ব্যবস্থা করেছে। ওকে বলেছে তুমি এখান থেকে আমাদের এখান থেকে খাবা, তার জন্য কোনো টাকা তোমার দেয়া লাগবে না। আর বললো আমি তাকে 7 লাখ টাকা 10 লাখ টাকা দিয়ে পাঠাই বিভিন্ন জায়গায়, আমার ব্যাংকের ভোল্টে কোটি কোটি টাকা থাকে। এই মানে 8,000 টাকা পাওয়া লোকটা
সারাদিনটা 24 ঘন্টা তার একজনই কিন্তু সিকিউরিটি, এখানে কিন্তু অন্য তার 24 ঘন্টার ডিউটি, এবং সে কিন্তু ওই কোটি কোটি টাকার ভল পাহারা দিচ্ছে, অথচ তার মাত্র বেতন হচ্ছে 8,000 টাকা। তো আমি বললাম যে তাহলে এই হচ্ছে আমাদের বাস্তবতা, তাহলে আমরা কি এইভাবেই চলতে থাকবো? ফলে আমরা বলবো যে তাহলে সেই ক্ষেত্রে এই যে নীতিমালাটা আছে, পরিপত্রটা আছে, আমরা চাইবো যে আমরা যেই আত্মীকরণের কথা বলছি, রাজস্ব অন্তর্ভুক্ত করার কথা বলছি পর্যায়ক্রমে, তার আগ পর্যন্ত এই ইন্টারিম পিরিয়ডে এখানে যে কথাটি বলা আছে, এখানে কিন্তু বলা আছে যে সমমর্যাদা সম্পন্ন একই যে কাজ করে সেই সমান যে বেসিক মান অন্যরা যে বেতন পায়, যিনি কাজ করবেন তাকেও কিন্তু সেই সম পরিমাণ সুযোগ সুবিধা বেতন আদি দিতে হবে, এটা বলা আছে। তাহলে আমাদের ভাইরা 8,000 10,000 টাকা পাবে, 12,000 টাকা পাবে, এভাবে করে দিয়ে যে করছেন, তাহলে এই পরিপত্র কি মানে আছে? তাহলে অর্থ মন্ত্রণালয় থেকে যে পরিপত্রটি দেওয়া হয়েছে, এই পরিপত্র কি অর্থ হতে পারে? ফলে আমরা চাইবো যে যতদিন পর্যন্ত আমাদেরকে আত্মীকরণ না করছেন, রাজস্ব অন্তর্ভুক্ত না করছেন, সেটার দাবি আমাদের প্রধান দাবি হিসেবে আছে, এই আত্মীকরণের এই নীতিমালাটা, পরিপত্রটা যাতে বাস্তবায়ন করা হয়, এবং আমাদের সকল কর্মী ভাইয়েরা যারা আছেন তাদেরকে যেন এই স্কেল অনুযায়ী, এখানে যে 5টা ক্যাটাগরি আছে 3টা বিভিন্ন স্তরে, সেটা অনুযায়ী যেন আমাদের টাকাটা পরিশোধ করা হয়। এবং আমি আপনাদের ঐক্য পরিষদের নেতৃবৃন্দকে আমি অনুরোধ করব যে এই পরিপত্র অনুযায়ী, অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী তাদের পরিশোধ করা হচ্ছে কিনা বেতন, এটা আপনাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। একই সাথে আমি অনুরোধ করব, যেখানে টাকা বকেয়া রাখলে তার জন্য এখানে কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠানেরও একটা নিজস্ব ল আছে, সেও কিন্তু তার জন্য একটা ল আছে, তাকেও একটা বাইন্ডিংস এর মধ্যে রাখা হয়েছে। তাহলে সেই বাইন্ডিংস অনুযায়ী সেখানেও কিন্তু অনেকগুলো কথা বলা আছে, আমি সেই আলোচনার দিকে যাচ্ছি না। আমি অনুরোধ করব যে আমরা অন্ততপক্ষে এই যে প্রেজেন্ট যে ল আছে, সেই লর মধ্যে আমার জন্য যে সুরক্ষার ব্যবস্থাটি আছে, সেই সুরক্ষার দিকেও যেন আমরা নজর রাখি, সেটার প্রতি আমি আহ্বান জানাবো। একই সাথে এখন যারা কর্মরত আছেন, আমি এখানে সম্মানিত আলোচকবৃন্দ আছেন, আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে পরিষ্কার বলতে চাই, আলোচকবৃন্দ আছেন, আমি সবার প্রতি অনুরোধ রাখবো যে আমাদের কাউকে রিকন্ট্রাক্টিং হোক, যেটাই যে কথাই হোক, আমরা 12 বছর 20 বছর 24 বছর কাজ করছি, মানে আমি ওই পদে ওটা আমি আসলে স্থায়ী ভাবে ওই কাজ করছি, এবং ওই কাজে আমি যোগ্য বলেই কিন্তু আমি 24 বছর 20 বছর 15 বছর কাজ করছি। তাহলে আমাকে এখানে যেন কোনোভাবেই রিটেন্ডারিং এর মাধ্যমে আবার নতুন করে ঘুষ প্রক্রিয়ার মধ্যে আমাকে ফেলানো হয়, এইটা আমি বন্ধ রাখার জন্য আহ্বান করব। বা এরকম কোনো বিষয় হলে সেই ব্যাপারেও আপনারা সোচ্চার থাকবেন। একই সাথে যাদেরকে ইতিমধ্যে চাকরিচ্যুত করা হয়েছে, আমাদের যে নুরুন নাহার আপা যে বললেন যে তিনি 11 মাসের সম্ভবত টাকা তিনি পাননি ওই কোভিড কালীন সময়ে, 11 মাস টাইমে হোক, তাহলে ওই রকম আরো অনেকে আছেন যাদেরকে টাকাগুলো দেওয়া হয়নি, সেই বকেয়া টাকা যেন পরিশোধ করা হয়, বকেয়া টাকা পরিশোধের জন্য তার ব্যবস্থা নেবেন, তা প্রত্যাশা করবো। একই সাথে এই পরিশোধে আমরা আশা করব যে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে কিংবা শ্রমিক কর্মচারী পরিষদের পক্ষ থেকেও, আমাদের জায়গা থেকে এই ভাই বোনদের, এই আউটসোর্সিং কর্মী ভাইদের, তাদের যে সুরক্ষায়, তাদের যে মানে পাওনা পাওয়া আদায় করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের যতটুকু ভূমিকা রাখা, সহযোগিতা করা, সেটা আমরা রাখবো। আমি এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।